আজকে আমরা এই ভিডিওটির দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডটি দেখোনি তারা এখনই আগের এপিসোডটি দেখে আসো। এপিসোডটি আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবকিছুর মাঝেও ক্রেয়ের মনে পড়ে গেল সেই সময়টার কথা, যখন সে প্রথম পুরনো অস্ত্র আর অদ্ভুত জিনিসপত্র কিনেছিল। তার সঙ্গীরা তখন খুব অবাক হয়েছিল সে কি কি জিনিস এনেছে দেখে। সবাই নিজেদের জন্য একটা করে জিনিস বেছে নিয়েছিল। তাদের মধ্যে একজন একটা জাদুর ব্যাগ নিয়েছিল, যেটার ভেতরে বাইরের তুলনায় অনেক বড় জিনিস রাখা যেত। কিন্তু সমস্যা ছিল, চকলেট ছাড়া অন্য কিছু রাখলেই ব্যাগটা ফেটে যেত। মেয়েটা অবাক হয়ে ক্রেকে জিজ্ঞেস করল, এমন জিনিস কেন কিনলে? ক্রে হেসে বলেছিল, সস্তা ছিল তাই কিনেছি। এরপর লিজা একটা ব্রেসলেট বেছে নেয়, কিন্তু হাতে পড়ার পরই সে বুঝতে পারে এটা ভীষণ ভারী। এতটাই ভারী ছিল যে তার হাত নিচে ঝুলে পড়ে আর সে মাটিতে পড়ে যায়। তখন ক্রে তাকে বলে, এই ব্রেসলেটটার নাম মেজ ব্রেসলেট। এটা মানুষের শরীরের ওজন আর আকার বদলে দিতে পারে, তবে ভুলভাবে ব্যবহার করলে শরীরের ভেতরেই বিস্ফোরণ হতে পারে আর সঙ্গে সঙ্গেই মৃত্যু হতে পারে। এটা শুনে লিজা ভয় পেয়ে যায় এবং মরিয়া হয়ে ব্রেসলেট খুলতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। তারপর তাদের তৃতীয় সঙ্গী লুক একটা ভয়ঙ্কর দেখতে তলোয়ার পছন্দ করে, কিন্তু ক্রে তাকে সতর্ক করার আগেই দেরি হয়ে যায়। তলোয়ারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই এর অভিশাপ কাজ করতে শুরু করে। লুক যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলতে চায়। ভাগ্য ভালো বাকিরা মিলে তাকে থামিয়ে ফেলেছিল, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। শুরুতে তারা ভেবেছিল এসব পুরনো জিনিস একদম অদ্ভুত আর অকাজের, কিন্তু পরে তারা বুঝতে পারে নিজেদের শক্তি নিয়ন্ত্রণ করার জন্য এই জিনিসগুলোই তাদের সবচেয়ে বড় সহায় হয়ে উঠেছিল। হঠাৎ স্মৃতি থেকে বেরিয়ে এসে ক্রে বাস্তবে ফিরে আসে। সে পুরো বিভ্রান্ত হয়ে যায়। যে ফাঁদে সে পড়েছে সেখান থেকে কিভাবে বের হবে কিছুই বুঝতে পারছিল না। একবার তার মনে হয়েছিল টিনোর সাহায্য চাইবে, কিন্তু পরে ভাবল যদি টিনো তার আসল দুর্বলতা দেখে ফেলে তাহলে হয়তো তাকে ঘৃণা করবে। তাই সে চুপচাপ হাঁটতেই থাকে, যদিও তারা কোথায় যাচ্ছে সেটা তার নিজেরও জানা ছিল না। এমন সময় টিনো তার চিন্তা ভেঙে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই কোনো প্ল্যান করেই আমাদের এই পথে এনেছো, কিন্তু বলতে পারো এই রাস্তা কোথায় যায়? এটা তো বের হওয়ার পথ হতে পারে না, কারণ বাইরে যেতে হলে আমাদের আবার নেতার কক্ষের মধ্য দিয়েই যেতে হবে। টিনোর কথা শুনে ক্রি একদম থমকে যায়। সে বুঝতে পারে নিজের সঙ্গে সঙ্গে সবার জন্যই সে একটা ভয়ঙ্কর বিপদ তৈরি করে ফেলেছে। তবু ক্রি একই পথে সামনে এগিয়ে যেতে থাকে। তার মনে শুধু একটাই আশা ছিল, হয়তো এই রাস্তা কোনো না কোনোভাবে তাদের বের হওয়ার আর একটা পথ দেখাবে। এবার রাউত চুপ ভেঙে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি আর এই রাস্তা আসলে কোথায় গিয়ে শেষ হবে? ক্রিয়ে মনে মনে বলল, রাউত, সত্যি বলতে আমিও জানি না আমরা কোথায় যাচ্ছি। তোমরা কেন আমাকে নেতা বানালে সেটাও বুঝি না। সে তখনও নিজের চিন্তায় ডুবেছিল। এমন সময় দলের বাকিদের অবাক কণ্ঠস্বর শোনা গেল। টিনো বলল, আমি কি বলিনি? নেতা নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছে। সে ঠিকই জানে সে কি করছে। ক্রিয়ে নিজেও বুঝতে পারছিল না টিনো কি বলছে, কিন্তু পেছনে তাকাতেই সেও অবাক হয়ে যায়। সেখানে দেখা গেল সেই হান্টারদের দলকে, যারা শুরু থেকেই তাদের উদ্ধার করতে বের হয়েছিল। ক্রিয়ের সঙ্গীরা দ্রুত তাদের দিকে দৌড়ে যায় সাহায্যের আশায়, কারণ তারা তখন খুব খারাপ অবস্থায় ছিল, পুরো শক্তিহীন হয়ে পড়েছিল। টিনো তার কাছে থাকা হিলিং পোটিয়েন বের করে সবাইকে দিতে শুরু করল, আর ক্রিয়ের মনে পড়ে গেল সেই জাদুর চকলেটের কথা। সেও সেগুলো বের করে সবাইকে দিল, যেন অন্তত একটু শক্তি ফিরে পায়। এরপর ক্রে দলের নেতার কাছে গেল, যার নাম রুডলফ। সে জিজ্ঞেস করল, তোমাদের কি হয়েছিল? রুডলফ তখন তাদের সঙ্গে হওয়া ঘটনার কথা বলতে শুরু করল। সে বলল, তারা এমন এক নেতার মুখোমুখি হয়েছিল যে আগে দেখা যে কোনো দানবের থেকেও ভয়ঙ্কর। এটা শুনে ক্রিয়ে অবাক হয়ে বলল, আমি জানি হোয়াইট উলফ শক্তিশালী, কিন্তু এতটা না যে পুরো একটা পঞ্চম র্যাঙ্কের দলও তাকে হারাতে পারবে না। রুডলফ মাথা নেড়ে বলল, হোয়াইট উলফ? তুমি কোন হোয়াইট উলফের কথা বলছো? আমি সেই খুলি মুখ নেতার কথা বলছি, ঘৃণার জীবন্ত রূপ যেন, যার শক্তি 1000 তলোয়ারের সমান। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ রাজধানীতে কখনো এমন কোনো দানব বা হান্টারের কথা শোনা যায়নি যার শক্তি 1000 তলোয়ারের সমান। আর তখনই জানা গেল 1000 তলোয়ার নামটা আসলে লুকের উপাধি, যে ছিল ক্রেয়ের বন্ধু আর একই গিল্ডের সদস্য। এরপর সবাই ক্রেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখন কি করা উচিত? যদিও ক্রে নিজেও কিছু বুঝতে পারছিল না। তবুও সে বলল, এই মিশনের দায়িত্ব টিনোর। এখন থেকে সেই নেতা। আমি দেখতে চাই সে নেতৃত্ব কেমন দেয়। আমরা সবাই তার কথা মেনে চলব, আর যদি আমার সাহায্য লাগে তখন আমি সামনে আসব। শুরুর দিকে টিনো একটু দ্বিধায় ছিল, কিন্তু ক্রেয়ের উৎসাহ পেয়ে সে সাহস পেল এবং রাজিও হয়ে গেল। সে বলল, ক্রে ঠিক বলেছে, আমাদের এখন বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নেতার সঙ্গে লড়াই করে নিজেদের শক্তি নষ্ট করার কোনো মানে নেই। আমরা তো ইতিমধ্যেই আমাদের কাজ শেষ করেছি আর হান্টারদেরও বাঁচিয়েছি। ক্রে তার পরিকল্পনায় সম্মতি দিল। তখন রুডলফ বলল, আমি তোমাদের পেছনটা সামলাবো, কিন্তু যদি আমার কিছু হয়ে যায় তাহলে কথা দাও বাকিদের নিরাপদে বাইরে নিয়ে যাবে। টিনো দৃঢ় গলায় বলল, চিন্তা করবেন না, আমাদের নেতা যতক্ষণ আছে আমরা সবাই নিরাপদে বের হতে পারব। তারা আবার এগোতে যাবে, ঠিক তখনই চারপাশে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, সঙ্গে আলো আর আগুন যেন কাঁপতে শুরু করল। এটা দেখে রুডলফ ভয় পেয়ে বলল, নেতা তার আস্তানা ছেড়ে বের হয়েছে, সে আমাদের দিকেই আসছে। সত্যি কিছুক্ষণ পর দূর থেকে সেই নেতাকে দেখা গেল। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, আর তার পেছনে ছিল আরেকজন মানুষ। টিনো তাকে দেখেই কেঁপে উঠল আর দ্রুত ক্রেয়ের পেছনে লুকিয়ে পড়ল, কারণ
কারণ সে আর কেউ না, লিজ, ক্রেয়ের ছোটবেলার বন্ধু, পার্টি অফ দ্য সরোফুল সোলসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, আর একই সঙ্গে টিনোর কঠোর প্রশিক্ষক। তখনই বোঝা গেল টিনো এত ভয় পাচ্ছে কেন। ভ্যালিতে পৌঁছানোর পর লিজ প্রথমেই সরাসরি টিনোর কাছে গেল। সে তাকে বকতে শুরু করল, তুমি এত দুর্বল কেন? তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই? এত সহজ একটা মিশনও ঠিকমতো শেষ করতে পারলে না? এরপর সে ক্রেয়ের দিকে ফিরে হাত মিলিয়ে বলল, গিল্ড থেকে যখন শুনলাম তুমি এখানে মিশনে এসেছ, তখনই তোমাকে সাহায্য করতে চলে এসেছি। দুঃখিত, তোমার সাহায্যের জন্য টিনোর মতো দুর্বল ট্রেনিকে রেখে গিয়েছিলাম। ঠিক তখনই গিলবার্ট সামনে এসে বলল, গিলবার্ট দুর্বল না, সে খুব ভালো নেতা। কিন্তু লিজ তার কথা শেষ হতেই এক ঘুষিতে তাকে দেয়ালে ছুঁড়ে মারল। তারপর আবার ক্রেয়ের দিকে তাকিয়ে বলল, আমি মাত্র রাজধানীতে এসেছি। গিল্ড থেকে তোমার মিশনের কথা শুনে এখানে চলে এলাম তোমাকে সাহায্য করতে। তখন ক্রে মাঝখানে এসে বলল, টিনা কিন্তু খুব ভালো ট্রেনি, এই মিশনে সে আমাদের অনেক সাহায্য করেছে। ক্রেয়ের মুখে এই কথা শুনে লিজ বেশ খুশি হল। ঠিক সেই সময় বাকি বিশাল নেকড়েগুলো সেখানে হাজির হল। তাদের হাতে ছিল অস্ত্র আর রাইফেল। লিজ ঠিক করল ওদের সে একাই সামলাবে। সে পার্টির মুখোশ করে নিল আর অবিশ্বাস্যভাবে শুধু এক হাত দিয়েই বন্দুক থেকে ছোড়া সব গুলি ধরে ফেলল। এই দৃশ্য দেখে ক্রেয়ের দলের সবারই সন্দেহ হতে লাগল লিজ আসলেই মানুষ কিনা, কারণ যেভাবে সে একের পর এক নেকড়েকে শেষ করছিল সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব ছিল না। সব নেকড়ে শেষ হওয়ার পর সেই নেতাও সামনে আসে, কিন্তু তখনও লিজের শক্তি পুরোপুরি ফিরে আসেনি। তবুও সে খুব সহজেই নেতাকে হারিয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। এভাবেই শেষ পর্যন্ত মিশনটা শেষ করে লিজ। আর ক্রেয়ের জন্য এটা সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল যে ঠিক সেই সময়ে লিজ সেখানে পৌঁছে গিয়েছিল। এভাবেই দিনটা শেষ হয়। পরের দিন গিলবার্ট একটা সিদ্ধান্ত নেয়, সে গিল্ড ছেড়ে নিজের পুরনো গিল্ডে ফিরে যাবে, আবার শুরু থেকে নিজের ট্রেনিং করবে। লিজকে দেখার পর থেকেই তার ইচ্ছে হয়েছিল ওর মতো শক্তিশালী হতে, যেন গুলিও ঠেপাতে পারে। যাওয়ার আগে সে গিল্ডে একটা চিঠি রেখে যায়, যাতে সেটা পরে ক্রেয়ের কাছে পৌঁছে দেওয়া হয়। তারপর সে নিজের সঙ্গীদের নিয়ে চলে যায়। অন্যদিকে ক্রেয়ে একা বসেছিল। তার মনে পড়ে যাচ্ছিল পার্টির মুখোশগুলোর গল্প। ৬ বছর আগে সে দলের জন্য বিশেষ কিছু মুখোশ বানিয়েছিল, যাতে সবাইকে আলাদা করে চেনা যায়। কিন্তু তার বন্ধুরা অবাক হয়ে দেখে মুখোশগুলোতে চোখের জন্য কোনো ছিদ্রই নেই। তারা ভাবল ক্রে ইচ্ছে করেই এমন করেছে, যেন তারা চোখের বদলে নিজের অনুভূতি আর ইন্দ্রিয় ব্যবহার করে লড়াই করতে শেখে। তাদের মনে হয়েছিল যদি তারা এভাবে যুদ্ধ করতে পারে তাহলে রাজধানীর সবচেয়ে শক্তিশালী দল হয়ে উঠবে। তাই সবাই ক্রেয়ের এই দারুণ আইডিয়ার অনেক প্রশংসা করেছিল। কিন্তু আসল সত্যি ছিল একদম অন্যরকম। ক্রে আসলে মুখোশের চোখের ছিদ্র কাটতেই ভুলে গিয়েছিল। স্মৃতি থেকে বেরিয়ে এসে ক্রেয়ের মনটা ভারী হয়ে গেল। সে মরিয়া হয়ে সেই পুরনো চেইনটা খুঁজতে লাগল, যেটা সে ভ্যালিতে ব্যবহার করেছিল, কিন্তু কোথাও সেটা খুঁজে পেল না। এখানেই গল্পটা ১ বছর আগের একটা ঘটনার দিকে ফিরে যায়, যেখানে সেই চেনের আসল গুরুত্ব বোঝা যায়। সেখানে দেখা যায় স্ট্রে, যে ছিল ক্রেয়ের বন্ধু আর একই দলের সদস্য, সে ক্রেয়ের হাতে সেই চেনটা দিচ্ছে। সে বলছিল এটা তার নিজের তৈরি একটা প্রাচীন রেলি, এতটাই মূল্যবান যে অন্য কারো কাছে রেখে সে নিরাপদ মনে করত না, তাই ক্রেয়ের কাছেই দিয়েছিল। সে আরও বলল চেনটার নাম স্লাইম স্ট্রে চেন, নিজের নামেই রাখা। ক্রে কৌতূহল নিয়ে চেনটা খুলতে যাচ্ছিল, কিন্তু স্ট্রে তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, এই চেনটা খুব বিপজ্জনক, এটা খুলে গেলে পুরো রাজধানী ধ্বংস হয়ে যেতে পারে, প্লিজ এটা সাবধানে রেখো। তখন ক্রে তাকে কথা দিয়েছিল সে এটা নিরাপদেই রাখবে। এখন জানা গেল স্ট্রে রাজধানীর ল্যাবরেটরিতে একজন অ্যালকেমিস্ট ছিল। যদিও তার লেভেল ছিল মাত্র ২, তবুও সেই ছিল সবচেয়ে দক্ষ অ্যালকেমিস্টদের একজন। সে এমন সব জিনিস তৈরি করত যেগুলো কখনো খুব কাজে লাগত, আবার কখনো এতটাই বিপজ্জনক হতো যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। ক্রে তখনও ভয় নিয়ে সেই চেনটা খুঁজছিল। ভ্যালিতে কাপুরুষের মতো ভয় পেয়ে চেনটা খুলে ফেলেছিল বলে সে নিজেকেই দোষ দিচ্ছিল। কিন্তু পরে তার মনে পড়ে চেনটার ভেতর তো কিছুই ছিল না। এটা ভেবে সে একটু শান্ত হলো। তার মনে হলো হয়তো স্ট্রে শুধু ভয় দেখিয়েছিল যেন সে জিনিসটা ভালোভাবে পাহারা দেয়। সে নিজেকে বলল, এত চিন্তা করার কিছু নেই, রাজধানীর কিছু হবে না। সত্যি যদি কোনো বিপদ আসত তাহলে আমি অবশ্যই বুঝতে পারতাম। এরপর সে নিজের ঘর থেকে বের হয়ে ইভের সঙ্গে দেখা করল। সে ইভকে জিজ্ঞেস করল, রাজধানীর অবস্থা কেমন, কোনো অদ্ভুত কিছু হচ্ছে নাকি? প্রশ্নটা শুনে ইভ একটু অবাক হলো। তারপর বলল, না, রাজধানী একদম স্বাভাবিক আছে। এটা শুনে ক্রেয়ের মন আরো হালকা হয়ে গেল। কিন্তু ইভ হঠাৎ বলল, অদ্ভুত ব্যাপার হলো তুমি যতবার আমাকে রাজধানীর অবস্থা জিজ্ঞেস করো তারপরই কোনো না কোনো বিপদ ঘটে, মনে হয় যেন তুমি দুর্যোগের আগাম বার্তা। এদিকে অন্যদিকে এক ট্রেজার ভ্যালিতে গ্রেগ আর রাউদ কিছু হান্টারদের সঙ্গে মিলে দানবদের বিরুদ্ধে লড়াই করছিল। তারা সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ হঠাৎ করেই দানবগুলোর শক্তি অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এর আসল কারণ কেউই জানত না। অন্যদিকে ক্রে গিল্ডের ভেতর হাঁটছিল। তখন সে দেখে কিছু হান্টার ট্রেনিং হলের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে 7 নামের একজন চিৎকার করে বলল, তাড়াতাড়ি যাও ক্রে, লিজ অনেকক্ষণ ধরে টিনোকে ট্রেনিং দিচ্ছে, মনে হচ্ছে একদম ছাড় দিচ্ছে না। তারপর সে আবার জিজ্ঞেস করল, আচ্ছা টিনো যে ট্রেজার ভ্যালিতে ছিল সেখান থেকে ফিরে এলো কেন? ক্রে শান্তভাবে বলল, ও শুধু বিরক্ত হয়ে ফিরে এসেছে, আর কিছু না। কথাটা শুনে 7 পুরো হতবাক হয়ে গেল। সে বলল, বিরক্ত?
সপ্তম লেভেলের ভ্যালিতে কেউ বিরক্ত হয় কিভাবে? ওখানে তো অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি দানব আর অ্যাডভেঞ্চার থাকার কথা। এরপর ক্রে দ্রুত ট্রেনিং হলের দরজা খুলে টিনোকে বাঁচাতে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে দৃশ্য দেখে সে একদম চমকে যায়। টিনোর অবস্থা খুব খারাপ ছিল, সে অজ্ঞান হয়ে পড়েছিল আর শরীরে একদম শক্তি ছিল না। এটা দেখে ক্রে ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে লিজকে বলে ট্রেনিং বন্ধ করতে, কারণ টিনো আর এটা সহ্য করতে পারবে না। ক্রে যেহেতু নেতা ছিল, তাই লিজ কোনো প্রশ্ন ছাড়াই তার কথা মেনে নেয়। কিন্তু আসল অবাক হওয়ার ঘটনা তখনই ঘটল যখন টিনো দুর্বল অবস্থায় একটু নড়ল আর লিজের পা ধরে ফেলল। তখন ক্রে খেয়াল করল টিনোর মুখে তাদের পার্টির একটা মাস্ক পরা। অত্যন্ত দুর্বল অবস্থায় টিনো ধীরে ধীরে বলল, আমাকে আরও ট্রেনিং দিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লিজের আচরণ একদম বদলে গেল। সে ক্রের দিকে তাকিয়ে বলল, যদি টিনো নিজেই চায় তাহলে আমাকে তার ট্রেনিং চালিয়ে যেতেই হবে। এটা শুনে ক্রে সত্যিই ভয় পেয়ে গেল। লিজের এই পরিবর্তন তাকে অস্বস্তিতে ফেলে দিল, তাই সে আর এক মুহূর্তও সেখানে থাকল না। দ্রুত ট্রেনিং অ্যারিনা থেকে বের হয়ে অন্য হান্টারদের বলল, এখন আর কেউ লিজকে থামাতে পারবে না, ওকে ছেড়ে দাও। ট্রেনিং কখন শেষ করবে সেটাও নিজেই ঠিক করবে। এরপর সে সেভেনের সঙ্গে বসে সাম্প্রতিক সময়ে ভ্যালিগুলোতে দেখা দেওয়া দানবগুলোর কথা বলতে লাগল, কারণ দানবগুলোর লেভেল আগের রেকর্ডের তুলনায় অনেক বেশি হয়ে গিয়েছিল। কথা বলতে বলতেই ক্রের মনে পড়ে গেল গিল্ড মাস্টার তাকে দেখা করতে বলেছিল। তখন সে মনে মনে ভাবল, নিশ্চয়ই এই ব্যাপার নিয়েই কথা বলতে চায়। যদি আর্ক এখানে থাকত তাহলে সব ঝামেলা ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারতাম। এরপর তার মাথায় আরেকটা বুদ্ধি এলো। সে ভাবল, নিজের ওপর দেওয়া একটা মিশন সেভেনের হাতে দিয়ে দিলে সে নিজে ঝামেলা থেকে বেঁচে যাবে। তাই সে বলল, যেহেতু আজ তুমি ট্রেনিং অ্যারিনা ব্যবহার করতে পারছো না সেভেন, তাহলে একটা মিশন নিয়ে সেটা শেষ করে ফেলো না, এতে তোমার ট্রেনিংও হবে। এই কথা বলে ক্রে আত্মবিশ্বাস নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। যেতে যেতে নিজের মনেই বলছিল, বাহ, দারুণ বুদ্ধি করেছি, নিজের মিশনটা সুন্দরভাবে এড়িয়ে গেলাম। ঠিক তখন ক্ল্যানের নতুন এক হান্টার সেভেনের পাশে বসেছিল। সে ক্রের আচরণ দেখে বলল, ওকে তো খুব দায়িত্বহীন আর ঠান্ডা মনের মানুষ মনে হচ্ছে। কিন্তু সেভেন সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। সে বলল, বাইরের চেহারা দেখে ভুল বুঝো না, পুরো ক্ল্যানকে রক্ষা করে আর ভারসাম্য বজায় রাখে এই মানুষটাই। তার এই উদাসীন মুখোশের আড়ালে এমন ভয়ঙ্কর এক দানব লুকিয়ে আছে যার সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।